ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা। ৩ তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়। দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। ভারত অনেক বড় দেশ, ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র, ভারত চাইলে অনেক কিছু করতে পারে, ভারত বাংলাদেশকে যে কোনো সময় 2 দিন 3 দিনের মধ্যে দখল করে নিতে পারে, এরকম অনেক কিছু পারে। কিন্তু ভারত যে আসলে কি কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি। অলিতে গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে। অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে, তার মানে বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। বিষয়টা তা না, এরা বাংলাদেশে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। ভারত অনেক বড় দেশ, ভারত অনেক শক্তিশালী রাষ্ট্র, ভারত চাইলে অনেক কিছু করতে পারে, ভারত বাংলাদেশকে যে কোনো সময় 2 দিন 3 দিনের মধ্যে দখল করে নিতে পারে, এরকম অনেক কিছু পারে। কিন্তু ভারত যে আসলে কি কি পারে না, তার দুর্বল জায়গাগুলো কোথায়, সেটা তার অস্তিত্বের লড়াই করছে। আমার থেকে যে ভারতের নিজের আমাকে নিয়ে বেশি ভয়ের কারণ আছে, সেই গল্পগুলো আলাপগুলো কখনো এখানে তোলা হয়নি। পোস্টিং এর জন্য দিল্লিতে যায় না, হাই কমিশনারের কাছে লবি করে, এই ধরনের দালাল আমলা শ্রেণী তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে, যেটা একটা স্বাধীন রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর জন্য লড়াইয়ের প্রতিবন্ধকতা। রাষ্ট্র স্বাধীন থাকে কিভাবে? শত্রু সাপেক্ষে। বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না। ভারত যে আমার শত্রু রাষ্ট্র, এই কথাটা বলতে মনে হচ্ছে অনেকের মানে ওই যে আজরাইল আসার আগে যেভাবে ঠেকুর উঠে যায় না, দম উঠে যায় না, এই ধরনের কাপুরুষ মানে বেঈমান গাদ্দার টাইপের একটা বলয় আছে বাংলাদেশের, আমলা থেকে শুরু করে পলিটিক্যাল ক্লাস, পার্টি, পলিটিশিয়ানস, এভরিবডি মনে হচ্ছে দম ছুটে যাচ্ছে। অতএব আমার রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমার শত্রু রাষ্ট্রের আইডিয়াটা পরিষ্কার থাকতে হবে। এরপরে আমি তার সাথে সব লেনদেন করবো, বোঝাপড়া করবো, তার সাথে বাণিজ্য করব, চুক্তি করব, লাখে লাখে ঘুরতে যাব, ওরাও লাখে লাখে আমার এখানে ঘুরতে যাবে, আমরা সবাইকে ইলিশ মাছের সময় ইলিশ মাছ পাঠাবো, সে আমাকে ফেলানির লাশ পাঠাবে, ইয়াবা পাঠাবে, ফেন্সিডিল পাঠাবে, সব পাঠাবে। এর নাম হচ্ছে শত্রু বন্ধু রাষ্ট্র। এরপরে দেখেন থ্রেট পারসেপশনের প্রবলেম। ভারত কি আপনাকে বন্ধু রাষ্ট্র মনে করে? আপনি যে ফেনা তুলে ফেলছেন ভারতের তেল মারতে মারতে, ভারত আপনাকে কিভাবে দেখে? পার্লামেন্ট উদ্বোধন হয়েছে গত বছর না আগের বছর, দেখবেন সে পার্লামেন্ট বিল্ডিং এ অখণ্ড ভারতের একটা ম্যাপ তারা লাগিয়েছে, যেটা নিয়ে দেখবেন যে মালদ্বীপ, পাকিস্তান অনেক রাষ্ট্র কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু বাংলাদেশের এই অনির্বাচিত কুলাঙ্গার সরকারের তো যেহেতু দম উঠে গেছে, বিকৃত সরকার তো সেটা করতে পারে নাই। তো যে রাষ্ট্রটা তার কোনো প্রতিবেশী রাষ্ট্রকে স্বাধীন মনে করে না তার মনস্তত্ত্বে, আপনি যদি মনে মনে ভাবেনও যে আমি একদিন বাংলাদেশ রাষ্ট্রটা দখল করে নেব, আপনি কি সেটার মানচিত্রটা কৌশলগত কারণে কখনো পার্লামেন্ট বিল্ডিং এ টানাবেন? থার্ড এক্সাম্পল, বাংলাদেশের সীমান্তে ভারত জুড়ে ৩,৫০০ কাঁটাতারের বেড়া কে দিয়েছে? বাংলাদেশ দিয়েছে না ভারত দিয়েছে? যদি আপনার প্রতিবেশী বন্ধু হয়, আপনার বাড়ির উঠানে কি আপনি কাঁটাতার দিয়ে বেড়া দেন না আপনি দরজা জানলা খুলে রাখেন? আমি তো গ্রামে থেকেছি বহু বছর, আপনারা যারা আত্মীয় স্বজন গ্রামে থাকেন দেখবেন গ্রামের লোকজন দরজা খুলে জানলা খুলে ঘুমায়, বাড়িতে কোনো খোঁজ খবর নাই কে কার ঘরে যাচ্ছে, পিছনের দরজা দিকে গিয়ে ডাল আনতেছে, ভাত আনতেছে, নুন আনতেছে, সবাই ঘরে যাচ্ছে। পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা। ৩ তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ১৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই বৈঠক শেষে মোট 3টি বিকল্প নির্ধারণ করা হয়। প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া, দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে, এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয়। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ সেই আলোচনার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল। তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে 2টি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল 4 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি 2টি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায়, এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে, আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি না। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। একদিকে সেনাবাহিনীর ছত্রছায়া আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল, অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি, যে কারণে 5 তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল। 5 তারিখের পরপর ইউনূসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয়, যে কারণে 8 তারিখ শপথ নেয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করে সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি। 8 তারিখ ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনাকুয়ের চেষ্টা করা হয়। কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক। অলিতে গলিতে যেদিকেই তাকাবেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে। অনেকে ভাবছেন যে আওয়ামী লীগ রাজপথ থেকে নাই হয়ে গেছে, তার মানে বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। বিষয়টা তা না, এরা বাংলাদেশে আছে। তবে আজকে যেই চিপা দিয়া, যেই অ্যাঙ্গেলে, যেই জায়গা পর্যন্ত পৌঁছাইছে, সমন্বয়কদের 2-4 রাকাত নফল নামাজ পড়া দরকার, সূরা মুশকিল হাসানের সূরাটাও পড়া দরকার, কারণ কখন যে আসলে কী ঘটবে সেটারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যেও এরকম জামাত, মানে বিএনপি তো ঢুকে নাই, জামাতের অনেক পোলাপাইন দেখছেন না কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, ওই লাইনটা কেমনে পাইছে, যে প্রশ্নটা আজকের দিনে আওয়ামী লীগের এই নেতা যেভাবে চিপাগড়ি দিয়া
এই জায়গা পর্যন্ত পৌঁছেছে, এদের লাইন সম্ভবত হইয়া যায়। কারণ সমন্বয়কদের মধ্যে বা ঢাকা ইউনিভার্সিটির শিবিরের পোলাপান যেগুলো দেখছিলাম আমরা, ভাই যে মাস্টার প্ল্যান, মেটিকুলাস প্ল্যান, তখন মনে হচ্ছিল কেমনে ভাই সম্ভব, আসলে এমনি সম্ভব। এরকম কিছু মানুষ আছে এরা লাইন চিনে। কথা বলছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙাবালিতে অনুষ্ঠিত হয়েছে একটা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই আওয়ামী লীগের এক নেতা তিনি সেখানে দাওয়াতি হিসাবে উপস্থিত। বুঝাতে পারছি যে এখন মানে ছাত্র জনতার অভ্যুত্থান মানে এটা কার এগেনস্ট হয়েছে? আওয়ামী লীগের এগেনস্টে হয়েছে। তো সেইখানে নিহত শহীদ এবং আহতদের স্মরণে আপনার যেই প্রোগ্রাম, সেখানেই আওয়ামী লীগের এক নেতার উপস্থিতি। ওই নেতা সভায় কিভাবে অংশ নিয়েছেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। তো এরকম ঢুকা যাইতো চিপাগলি দিয়া। জানা গেছে আপনার গতকালকে সকাল 11টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। তো উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাঙাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য, বড় 22দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। অনেকগুলা পদবি তার আছে। সবাই থাকা তার ছবি যখন ফেসবুকে ছড়িয়ে পড়ে তখন শুরু হয় সমালোচনা। ছবিতে দেখা গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগের এই নেতা। উপজেলা নির্বাহী কর্মকর্তার চেয়ার থেকে 4টি চেয়ার পরেই তার চেয়ারটি ছিল। নাম প্রকাশ না করার শর্তে সবাই থাকা কয়েকজন ব্যক্তি বলছেন, সভায় শুধু ফরহাদ হোসেন একাই নয়, ওই সভায় পতিত সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন। তারা আবার এখানে শহীদদের স্মরণে মোমবাতি জ্বালাইতে আসছেন। যেমন আমরা যদি ধরি এটা দ্বিতীয় যে গণ অভ্যুত্থান ধরেন, এটার অনেকে বলছেন মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধ হলে সেই মুক্তিযুদ্ধে যারা রাজাকারের ভূমিকায় ছিল তারাই এখন সেই প্রোগ্রামে অতিথির ভূমিকায় আসছে। বিষয়টা অনেকটা এরকমই ধরেন। তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমন্বয় থেকে শুরু করে সাধারণ ছাত্র অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন। তো এখন আমাদের যিনি সেখানের কি বলা হয় যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে এটাকে কিভাবে দেখছেন বা এই বিষয়ে তার বক্তব্য কি। তো বিষয়টা ভাইরাল হওয়ার পর তার কাছে ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যম থেকে। তো তিনি বলছেন যে ইকবাল হাসান নির্বাহী কর্মকর্তা, যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কাউকে দাওয়াত দেওয়া হয়নি। যেই ব্যক্তির কথা বলা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমি জানতাম না, ওনাকে আমাদের পক্ষ থেকে দাওয়াত করা হয়নি। তাহলে তিনি কিভাবে আসলেন? এটা একটা বক্তব্য আসে না? অনুষ্ঠানে উপস্থিত কেউ ওনার সম্পর্কে আমাদেরও অবহিত করেননি। ওনার পরিচয় সম্পর্কে জানতে পারলাম, আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারতাম। তার মানে কি আওয়ামী লীগ চিপাগলি দিয়ে ঢুকতে সক্ষম? যারা মনে করছেন যে আওয়ামী লীগকে খুব সহজে বিতাড়িত করা যাবে বা এই যে, এটা তো একটা প্রমাণ। এখন এটা কি ভালো না খারাপ, মোট কথা হচ্ছে এটা। তো এই ব্যক্তি সম্পর্কে স্থানীয় মানুষ যেহেতু নীরব ছিল, বোঝাই যাচ্ছে প্রতাপশালী, প্রভাবশালী। আর উপজেলার যিনি নির্বাহী অফিসার ছিলেন, তো তিনি যখন প্রোগ্রামটা করেছেন তথ্যগত লেকিংস ছিল, এটাও 100%। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখালেখি হচ্ছে। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন তাহলে কি শুরু হয়ে গেল? আবার আওয়ামী লীগকে ঠেকানো কি সরকারের পক্ষে সম্ভব? কেউ কেউ বলছেন যে ভাই তোমরাও তো আমাদের মধ্যে ঢুকে গেছিলা, তা আমরাও তোমাদের মধ্যে ঢুকে যাচ্ছি, এটাই দেশে সম্ভব। তো যাই হোক, বিষয়টা নিয়ে স্থানীয় যে আওয়ামী লীগ নেতা, তার কোনো বক্তব্য এখনও গণমাধ্যমে আসেনি। তবে সবচেয়ে মজার বিষয় যে তিনি এখানে কেমনে আসলেন এটা সম্পর্কে কেউই জানে না। প্রশাসন তারা দাওয়াত দেয় নাই, তার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান দাওয়াতটা কে দিয়েছে? বা তিনি সেখানে আসলেন, এতগুলো মানুষ ছিল, তার সম্পর্কে কেউ নির্বাহী অফিসারকে বলেও নাই। হতে পারে নির্বাহী অফিসার নতুন জয়েনিং করছেন, তাহলে ঠিক আছে, তিনি আগে থেকে চিনেন না। তো দেখা যাক আসলে কি কি ঘটছে দেশে বা কি ঘটতে পারে, সময় বলে দেবে। ভালো থাকবেন। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।